বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে গণ অভ্যুত্থান, পতন ঘটল শেখ হাসিনার সরকারের। এমন পরিণতি কি অনিবার্য ছিল কিনা? অনিবার্যই ছিল বলা যাবে, কারণ ৭১ সনে আপনার সেই ২৩ বছর আমাদের আন্দোলন করে গণতন্ত্র এস্টাবলিশ করতে হয়েছে, অনেক লক্ষ লক্ষ লোকের রক্ত বিনিময় দিতে হয়েছে। এরশাদের সময় সেই একইভাবে অনেক লোকের রক্তের বিনিময়ে স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছি আমরা। তো এরপরে যখন আপনার সেনা শাসিত সরকার আসলো, সেখানেও ২ বছর পরে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে কিন্তু সেই জগদ্দল পাথর কিন্তু সরে গেল। তো একইভাবে এরপরে যখন ২০০৯-তে নির্বাচনে ক্ষমতায় আসার পরে সেখানে কিন্তু একটা ভোট হয়েছিল, ভালো ভোট হয়েছিল। কিন্তু এই ভোট আসার পরেই এর পরবর্তীকালেই শুরু হয়ে গেল আপনার ব্যতিক্রম। সেটা হলো যে আমাদের নির্বাচনী ব্যবস্থা, যেটার উপরে এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা এখনও আমাদের দলগুলোর মধ্যে এত বিরোধ যে একজন আরেকজনের উপর বিশ্বাস করতে চাই না, এবং একটা টেন্ডেন্সি যে কোনোভাবে আমি আবার ক্ষমতায় কিভাবে আসতে পারি মেকানিজম করে। তো এইগুলো তো আগে ছিল আপনার এই যে ভোট রিগিং করা, ব্যালট বাক্স ছিনতাই, তারপরে আপনার জাল ভোট। তো যখন ভোটার লিস্টটা হলো আপনার এই ডিজিটাল ভোটার লিস্ট ছবি সহ, এবং তারপরে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, তখন কিন্তু আমরা একটা করেছিলাম, আশা করেছিলাম যাক এই জায়গাটা তো অন্তত সমাধান হলো, যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা যে কেউ আর বলতে পারবে না, কারণ একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, সেখানে তারা নির্বাচন করবে, নির্বাচনটা সুষ্ঠু হবে যেই আসুক ক্ষমতায়। এই যে স্পেসটা, এই স্পেসটাকে কিন্তু এরা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করেছিল কি কারণে? যে কেয়ারটেকার বাতিল করে। এবং দেখেন, কেয়ারটেকার সরকার বাতিলের সময় ওখানে আমাদের সবচেয়ে বড় বাংলাদেশের সিনিয়র ৯ জন আইজিবি, না ১০ জন, তারা কিন্তু একজন বাদে সবাই বলেছিল যে হ্যাঁ এটা থাকা দরকার। কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা নর্মালি দেখি যে কোন সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দেয়, তখন আপনার সিনিয়র অ্যাডভোকেটদের এমিকাস কিউরি যখন ডাকে, এবং এমিকাস কিউরি কিন্তু সাধারণ না, কিন্তু তারা কিন্তু বিশেষজ্ঞ এবং তাদের গ্রহণযোগ্যতা আছে, তাদের বক্তব্যটা কিন্তু কোর্ট সবসময় গ্রহণ করে এবং সেইভাবেই হয়। আর এখানে মেজরিটি আইনজীবীরা যে জাজমেন্ট দিল, সেই আইনজীবীটাও টিকলো না, এবং নাকে কি কিন্তু ওইখান থেকে কিন্তু সমস্যা শুরু হলো, কারণ আপনি ব্লক হয়ে গেলেন। পট পরিবর্তন, যে ক্ষমতায় আছেন তিনি কোনোভাবেই আপনার, যেহেতু তার দলের নির্বাচন, তার লোকজন করে সবকিছু ম্যানেজ করে সবকিছু করে ফেলে, প্রশাসন, পুলিশ সবকিছু দিয়ে, কিন্তু আদার সাইডের কোনো স্পেস নাই। এবং এটি হতে হতে এমন এক জায়গায় চলে গেল যে সেখানে সেই স্পেসটা তাদের বন্ধ হয়ে গেল। এখন এখানে একটা জায়গা আছে, সেটা হলো এইটাকে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো আমাদের সুপ্রিম কোর্ট। কিন্তু এই সুপ্রিম কোর্টটাকে বর্তমান আইনমন্ত্রী আসার পরে, আনিসুল হক সাহেব আইনমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে, সুপ্রিম কোর্টটাকে একদম মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এবং মেরুদণ্ড ভেঙে দিয়েছে কিভাবে? এটাকে বলতে পারেন সরকারের মানে একদম মানে কি বলে, এটা সরকারের অধীনে নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে? এই যে আপনি দেখেন, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে ২৫০০ ছাত্র একদিন গ্রেপ্তার হলো, এবং আমাদের একজন বিচারক একটা লোককে খুঁজে পেল না যে সে জামিনযোগ্য। এটাকে আপনি কি বলবেন? এখন আমি এবার ওই বিচারককে দোষ দেবো না, কারণ ওই বিচারক যদি একটা লোককে জামিন দিত, তাহলে এই আইনমন্ত্রী বা আইন মন্ত্রণালয় তাকে হয়তো সে জামাতের ট্যাগ লাগাই দিত। এবং ট্যাগটা তো খুব ইজি, আপনি জানেন যে আমরা আজকে কিন্তু একটা দিন আসছে, আমি যে কথাগুলো বলবো এটা আমার মনে কিন্তু একটা, আজকে কিন্তু সাহসটা আছে আমার। আমি কিন্তু গতকালকে পর্যন্ত আপনার টেলিভিশনে আসার পরে আমাকে শব্দ চয়ন, আমার কথা বলা, একজনের বিরুদ্ধে বলা যাবে না, অন্য সবার বিরুদ্ধে বলবো, এই বিষয়গুলো কিন্তু আমার মনের মধ্যে ছিল, কারণ আমি দেখেছি আমার মইনুল হোসেনের বিরুদ্ধে কিভাবে কতগুলো মামলা হয়েছে একটা কথা বলার কারণে। কাজে আমি খুব সতর্ক থাকতাম কথা বলবার, তারপরে সত্য কথা অনেক বলার চেষ্টা করেছি। কিন্তু আজকে কিন্তু আমি স্বাধীনভাবে বলতেছি, এবং আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো আমি আই ডোন্ট কেয়ার যদি আমার যদি কোনো কারো, আমি মনে করবো যে এইটাকে আপনারা রেফারেন্স হিসেবে নিয়েন না, এটা আজকে স্পেশাল প্রিভিলেজ আমাকে দেন, আমি কতগুলো কথা বলতে চাই আমাদের বিচার বিভাগ নিয়ে শুরু করে সব জায়গা থেকে। এই বিচার একটু সময় দিবেন, এবং দরকার হলে আপনার যে প্রোগ্রাম যদি আপনি 10 মিনিট বাড়িয়েও নেন, আমি মনে করি এটা দেশের জন্য উপকার হবে, সেটা আপনি দেখেন করতে পারেন কিনা। আমি বলবো যে এই যে দুর্বলতা, গণতান্ত্রিক যে দুর্বলতার জায়গাটা আপনি ভেঙে দিলেন, এইটার চেক অ্যান্ড ব্যালেন্স করার দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে আপনি কি করলেন? সুপ্রিম কোর্টের নিয়োগ থেকে শুরু করে সব রাজনৈতিক করলেন। এবং আপনি জানেন যে একজন বিচারপতি জাস্টিস ইমান আলী, উনি যখন চিফ জাস্টিস হবেন, উনি তো বেশি দিন থাকতেন না, ৩-৪ মাস থাকতেন। উনি ৩-৪ মাস থাকতেন, পরে যে আসতো উনি কিন্তু 2 বছর 2.5 বছর থাকবেন। তো একজন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি, তার সাহস নাই, যোগ্যতা নাই যে বলতে পারলো গভর্নমেন্টকে যে ওনাকে দেন, উনি যাওয়ার পরে আমি হব। আপনি দেখেন কি অবস্থা। একজন বিচারকের যদি এইভাবে লোভ লালসা থাকে, তার কাছ থেকে আপনি কি বিচার আশা করতে পারেন? এটি হলো বাস্তবতা।